আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, গতকালকে আপনাদের উদ্দেশ্যে একটা বাংলাদেশ নিয়ে ভিডিও করব বলেছিলাম, কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ এবং সঙ্গত কারণে ভিডিওটা করা হয়নি। আজকে শুরুতে বাংলাদেশ প্রসঙ্গে বলি। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেটা আসলে কপাল গুণে আমাদেরকে সবাইকে, অন্তত সৃষ্টিকর্তাকে বা আল্লাহ রাব্বুল আলামিনকে হাজার হাজারবার ধন্যবাদ দেওয়া উচিত। একটা গান আছে না, যে জন্মেছি মাগো তোমার এই দেশে। আসলে এই দেশে জন্ম হয়ে আমরা সবাই ভাগ্যবান। কথাটা বলছি কেন জানেন? শুধু বিগত কয়েক বছর না, আমি বলবো বছরের পর বছর ধরেই শুধু বাংলাদেশের সংবাদ বলে আমরা কি করছি, আপনারা কি করছেন, আমাদের রাজনীতিবিদরা কি করছে, বাংলাদেশ কী সিদ্ধান্ত নিচ্ছে, কার সাথে মমতা করছে, বাংলাদেশের বাজারে কী অবস্থা, কোথায় যাচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দেশে কোন কোন দেশে শিপ আসছে, বাংলাদেশের মানুষের রাজনীতির অবস্থা কী, যাবতীয় এভরিথিং সব কিছু নিয়ে একটা দেশের মোটামুটি মিডিয়ারা সারা বছর এই সংবাদগুলো বিলি করে তাদের পেট চালায়। মানুষ এই সংবাদগুলো পেয়ে তারা সবসময় আগ্রহী থাকে। কিন্তু উল্টো দিকে দেখেন, যে দেশটির এই প্রচার মাধ্যমগুলো এগুলো করে তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য বা পেটে তাদের যে কী বলবো আমরা, মানে পেটে খাওয়া যোগান দেওয়ার জন্য এগুলো করে। কিন্তু ওই দেশটার কোনো সংবাদ আমার মনে হয় যে এমনভাবে লুফে বাঙালি দেখে না। বাংলাদেশের মানুষ তাদের কথা ভাবার বা তাদের নিয়ে চিন্তা করা, তাদের খবর পড়ার ওই চিন্তাটা মাথায় রাখে না। শতকরা আমার মনে হয়, শতকরা না, আমার মনে হয় হাজার কোটি লোকের মধ্যে আপনি 10 জন পাবেন কিনা সন্দেহ আছে। বাঙালিরা খবর পড়ে আমেরিকার অবস্থা কী, ব্রিটেনের কী চলছে, ইউরোপের কোন দেশের কোন অবস্থা, কোন হাকিকত, বা গালফের কোন দেশে কী সমস্যা চলছে, এতটুকুই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমি কোন রাষ্ট্রের কথা বলেছি। শুধুমাত্র গতকালকে এবং আজকের কথা বলি। এই দুদিনেও বাংলাদেশ সবচাইতে ওদের ভালো ভালো যে মিডিয়াগুলি আছে, যেগুলো সবচেয়ে বাজারে বেশি কাটতি, বিশেষ করে আমি কয়েকটা পত্রিকার নাম বলছি। বিশেষ করে আপনার যে দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, তারপরে ইন্ডিয়ান টাইমস, এনডিটিভি থেকে শুরু করে আনন্দবাজার তো আপনারা জানেনই। ম্যাক্সিমাম পত্রিকাগুলো বাংলাদেশের খবর বিলি করে তারা ওদের বাজার ধরে রাখছে। গত দুদিন ধরে তারা আর মানে অন্তত একটা খবর তাদের দেশে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছে, যে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব, ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব, বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে। চট্টগ্রাম বন্দরকে ডক্টর ইউনূস বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। তারপরে করিডোর, মানে ওই যে মায়ানমারের সীমান্তে যে আমাদের করিডোরের কথা আমরা মিডিয়া ব্যাপারে যথেষ্ট মিডিয়া কভারেজ হয়েছিল কিছুদিন আগে, সে করিডোর নিয়ে সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর ইউনূসের সাথে বিশাল দ্বন্দ্ব। ডক্টর ইউনূস মূলত চট্টগ্রাম বন্দর এবং করিডোরের কারণে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। মানে সবগুলো মিডিয়াতে এ ধরনের আপনার হেডলাইন্স, এ ধরনের নিউজ ছাপা হচ্ছে। আর বাজারে কি বিশাল কাটতি ওদের। আমরা আসলে এটাকে, আপনারা কি মনে করেন জানি না, আমি এটা খুব পজিটিভ দিকে দেখতেছি। এটা খুব ভালো। কারণ আমাদের কথাবার্তা বিক্রি করে যদি কেউ খেতে পারে, মন্দ কী, সমস্যা কী? আমরা কীভাবে খাচ্ছি, কীভাবে ঘুমাচ্ছি, কীভাবে চলাফেরা করছি, এগুলো আমাদের রাজনৈতিক সহিংসতা নিয়ে আমরা একজন একজনকে এর সাথে মারামারি করবো, ওরা এটাও কাভারেজ দিবে, মানে এভরিথিং আপনার সব কিছু। তো এটা আমি ওদের আসলে মন্দ বলি না। ওটা নিয়ে যদি ওদের একটা মানে ওদের খাওয়া দাওয়ার বিশেষতা, তাদের পেট চালানোর ব্যবস্থা হয়, হোক, আমাদের তো কোনো ক্ষতি নেই। বরঞ্চ আমরা এটা ভাবতে পারি যে আমাদের অন্তত দেখার, আমাদের ফলো করার, আমাদেরকে নিয়ে ভাবার, কথা বলার, আলোচনা করার অন্তত একটা দেশ আছে। প্রিয় দর্শক, বাংলাদেশে আপনারা জানেন অভ্যন্তরীণভাবে অনেক ষড়যন্ত্র এখন চলছে। সম্প্রতি অলরেডি 30,000 সেনাবাহিনীর পোশাক পাওয়া গেছে, ধরা পড়েছে। সেটা নিয়ে সেনাবাহিনী ব্রিফিং দিয়েছে এসপিআর গতকালকে। তারাও খবরটা বস্তুনিষ্ঠ বলতেছে এবং তাদের পক্ষ থেকে এই পোশাকগুলি কারা, কেন, কীভাবে, কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কোথায় যাচ্ছে, সেসব বিষয়ে তারা তদন্ত করতেছে এবং কাজ করছে। পাশাপাশি
আজকে জামাতের যে একজন শীর্ষ নেতা, যিনি আসলে ফাঁসির ওনার যে রায় হয়ে গেছিল, সে রায় থেকে উনি যে মুক্তি পেয়েছেন, যে জামাত নেতা, সেটা নিয়ে আমাদের সমস্ত মিডিয়াতে, বিশেষ করে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে। মূলত আজহারুল ইসলাম সাহেব জামাতের একজন শীর্ষ নেতা। ওনার মুক্তির খবর বের হওয়ার পরপরই আমাদের একটা জিনিস ভালো লেগেছে, বাংলাদেশের বেশ কটি মিডিয়া এটা প্রচার করেছে, বিশেষ করে যে জামাতের বর্তমান যিনি আমির আছেন, ডক্টর শফিকুর রহমান, উনি স্পষ্টভাবে বলেছেন যে উনি আশা করেন যে উনি জামাতের দায়িত্ব নেবেন, জামাতকে উনি ওনার নেতৃত্বে পরিচালিত করবেন। এটা একটা বিরল বিষয় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে চিন্তা করলে। সেটা হলো যে বাংলাদেশে যদি কোনো দলের প্রধান কেউ হয়ে যান, তিনি তার পদটা উইলিংলি, মানে একদম নিজ থেকে নিঃস্বার্থভাবে ছেড়ে দিয়ে আরেকজনকে ডাকবেন তার চেয়ারে বসার জন্য। এই দৃশ্য বাংলাদেশে আমার মনে হয় আশা করা যায় না। সেক্ষেত্রে জামাত যেটা দেখিয়েছে, এটা একটা এক্সাম্পল বলা উচিত, এটা উদাহরণ, যে জামাতের বর্তমান আমির সাহেব যে ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি তাকে ডেকেছেন এবং স্পষ্টভাবে সবার সামনে বলেছেন যে আমি আশা করছি উনি জামাত দায়িত্ব নেবেন। এটা অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। আমি অবশ্য জামাতের পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু আমি জামাতের যে কাজটি, এই যে একটা সিনিয়র এবং যোগ্য লোক, যে একটা আসলে তাদেরকে মূল্যায়ন করা, এবং মূলত এটাই করা উচিত। রাজনৈতিক থিওরিতে বলেন, মানসিক বিচারে বলেন, বিবেচনায় বলেন, সব দিয়ে কিন্তু এটাই হওয়া উচিত। আরেকটা খবর, যেটা আপনি আমাদের বিএনপির এক সময়ের সবচেয়ে বড় নেতা ছিলেন, যিনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, ডক্টর কর্নেল অলি আহমেদ, তিনি বিশেষ করে ঢাকার যে দক্ষিণাংশের যে মেয়র ইশাক সাহেবের বিষয়ে মিডিয়াতে অনেকগুলি কথা বলেছেন। আপনারা জানেন যে উনি বলেছেন যে ইশাক সাহেব রাস্তা বন্ধ করে যে আন্দোলন করেছেন ওনার পদের জন্য, ওনার চেয়ারের জন্য, এটা আসলে ঠিক করছেন না। এই বিষয়টা খুবই, ওনার মতো লোকের জন্য এটা একটা বিষয়টা ঠিক হচ্ছে না। এটা এতগুলি লোককে কষ্ট দিয়ে, অনেক লোক হয়তো বা প্রতিমধ্যে হয়তো অনেকের জানাজা পড়ার জন্য যাচ্ছে, অনেকে হয়তো তাদের কোনো আত্মীয় হয়তো বা তাদের নিজস্ব কেউ হয়তো বা হাসপাতালে আছে, তারা হয়তো ওই রোগীর জন্য হয়তো বা সিরিয়াস মুহূর্তের জন্য তারা তো সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে, তারা সবাই রাস্তাতে বন্দী অবস্থায় আছে। তো একটা লোকের চেয়ারের জন্য, পদের জন্য এতগুলি মানুষকে, কোটি কোটি মানুষকে কষ্ট দেওয়াটা আসলে এটা রাজনীতি না। ইশাক সাহেবের উচিত এটা সব বিষয়গুলো বিবেচনা করা। আমি বলবো, আসলে আমি না, বিশেষ করে যারা রাজনীতি বিশ্লেষক তাদের কথা থেকে বলছি আমি শুধু, সেটা হলো কর্নেল অলি সাহেবের বক্তব্যটা আপনারা দর্শক মূল্যায়ন করবেন। উনি যে মেসেজটা দিয়েছে, আমরা দেখি প্রায় সময় উনি বিভিন্ন নেতা এবং কর্মকাণ্ড সম্বন্ধে উনি সাজেশান দেন। তো বিশেষ করে কর্নেল অলি সাহেবের সাজেশানটা কিন্তু এতটুকু নর্মাল বিষয় নয়, তিনি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে থাকেন, অতীতেও আমরা দেখেছি। এই বর্তমানে সাজেশানটা কেমন হয়েছে, বিশেষ করে যেহেতু ইশাক সাহেব বিএনপির একজন উদীয়মান নেতা, আপনারা এই বিষয়ে একটা মন্তব্য দেবেন। এবারে আমরা আসছি আন্তর্জাতিক বিষয়ে। শুরুতে আমরা গাজা নিয়ে শুরু করছি। দর্শক, গাজা শুরুতের আগে আমি আসলে মহান রাব্বুল আলামিনের কাছে একটা ক্ষমা প্রার্থনা করছি, যে আল্লাহ আমাকেও ক্ষমা করুন। কারণ হচ্ছে, আমরা ইউটিউবে যে সংবাদগুলি আমরা বিশ্লেষণ করি, প্রচার করি, আসলে কোন সংবাদটা আগে বলা উচিত? ইমানি চেতনা থেকে, মুসলমানদের চেতনা থেকে, সেই বিষয়ে আজকে আমি একটা দোষ করে ফেলেছি। আমার বিবেকের প্রশ্ন, আমি আমার বিবেকের তাড়নায় বলতেছি, সেজন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। বিশ্বের যে জায়গায় মুসলমানরা অনাহারে মারা যাচ্ছে, যেখানে তাদের প্রতি মুহূর্তে প্রাণ ঝরছে, সে খবরটা না বলে বাংলাদেশের ক্ষমতার লড়াই
সেই খবরটা প্রথমে না বলে বাংলাদেশের রাজনৈতিক হিংসতা, চেয়ারের জন্য দলাদলি, এসব খবর আসলে কোনো প্রমিনেন্ট খবর বলে আমি মনে করি না। তারপরও হয়তো বা গত দুদিন আগে আপনাদেরকে আমি ওয়াদা করেছিলাম বাংলাদেশ নিয়ে আমি কিছু কথা বলবো, সেই জন্য প্রথমে বাংলাদেশটা বলেছি। কিন্তু মনের মধ্যে চুপিসারে অশ্রু ঝরছে সে গাজাবাসীদের জন্য। প্রতিনিয়ত গাজার মুসলমান ভাই বোনরা না খেয়ে মরছে। আজকে গাজাবাসীর একজন ক্ষুধার্ত লোক আরও অনেক শত শত ক্ষুধার্তের মাঝে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের খবর নিশ্চয় পৌঁছে গেছে যে আমরা মজলুম, আমাদের পেটে খাওয়া নেই। মজলুমের পাশে, ক্ষুধার্তের পাশে নিশ্চয় আল্লাহ বা আল্লাহ রসুল থাকেন, কিন্তু আমাদের পাশে আজকে আমাদের মুসলমান সে আরবের ভাইরা নাই। তারা দাঁড়িয়েছে ট্রাম্পের পাশে, আমেরিকার পাশে। আমরা এমন কি অপরাধ করেছি যে আমাদেরকে ইসরায়েলের খাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে? আমাদের কি কোনো মুসলিম ভাই বোনেরা কি আমাদের কাছে নেই, আমাদের পাশে নেই? প্রশ্নটা আমি নিজেকে করি, আপনি আপনারা যে করেন, সবাই যদি আমরা সবার নিজেকে এই প্রশ্নটা করি, তাহলে এর কোনো জবাব আমাদের কাছে আছে? নাই, নিঃসন্দেহে নাই। আমরা সবাই অপরাধী। হাজার নয়, বিলিয়ন ডলার ট্রাম্পকে দেওয়া হয়েছে। মুসলিম বিশ্ব কি পারত না গাজার লোকদের জন্য এক কাট্টা হয়ে দাঁড়িয়ে তাদেরকে অন্তত দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করা? এটা কি মুসলমান বিশ্বের একদম ক্ষমতার বাইরে? আজও সেই ত্রাণ নিয়ে তামাশা করছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘকে পাশ কাটিয়ে আমেরিকার একটা দল, একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে আমেরিকা ত্রাণ দেওয়ার জন্য। সে কোম্পানি ৮,০০০ প্যাকেট নিয়ে এসেছে গাজার ত্রাণ দেওয়ার জন্য। এটা একটা তামাশা, যেখানে লক্ষ লোক অভুক্ত আজকে ৮০ দিন ধরে, সেখানে ৮,০০০ প্যাকেট কি? তাও আল জাজিরার পক্ষ থেকে একটা প্যাকেট করে দেওয়া হয়েছে, সেখানে কোনো রকমে কিছু মুসুরির ডাল, কিছু ছোলা, এগুলো জাস্ট একদিনের খাবার হতে পারে হয়তো বা সর্বোচ্চ, কিন্তু কোনো খাবার যে রেখে খাবে কোনো একটা পরিবার বা কয়দিনের জন্য খাবার তাদের সেখানে বরাদ্দ নেই। এরপর যখন ৮,০০০ প্যাকেট নিয়ে তারা আসে, গাজাবাসীদেরকে একটা মানে খাঁচার মতো একটা জায়গা করে দিয়েছে, ওদিক দিয়ে পার হতে। মানে এই প্যাকেটগুলো তারা দক্ষিণ গাজাটাকে খালি করে উত্তর গাজা না, বা উত্তর গাজায় খালি করে দক্ষিণ গাজায় নিয়ে দেওয়ার জন্য একটা পলিসি করে গাজাবাসীকে ডাকতেছে। আল্লাহর কি এক হুকুম, মানে হঠাৎ করে সেখানে লক্ষ লোক এসে হাজির। পরে ভয়ে সেই ত্রাণকর্তারা ত্রাণ ফেলে সব চলে গেছে। কিছুক্ষণ পরেই যে নেতানিয়াহু বাহিনী হেলিকপ্টার গুলো এসে তাদেরকে গুলি করছে। এটাই হচ্ছে দৃশ্য ত্রাণ দেওয়ার। যাক, পরবর্তী খবরটা আপনাদেরকে বলি, সেখানে হয়তো আমরা একটু আশার আলো হয়তো দেখতে পারি। ইরান এবং পাকিস্তান তারা মূলত এক দেশ আরেক দেশের সাথে পররাষ্ট্র বিষয়ে যোগাযোগ করেছে। আমরা শুনেছি তারা গাজা বিষয়ে এক হতে শুরু করেছে। ইরান এবং সাথে এতদিন পাকিস্তান নিশ্চুপ ছিল, তারা কোনো আওয়াজ তুলেনি বা কোনো সমর্থনও জানায়নি। মুসলমানদের পক্ষে তাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা পাইনি। সম্প্রতি বোঝা যাচ্ছে পাকিস্তান ইরানের সাথে এগিয়ে আসবে গাজা ইস্যুতে। আমার মনে হচ্ছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা পেয়েছি যে আয়াতুল্লাহ খামেনি পাকিস্তানের জন্য কোনো মেসেজ পাঠিয়েছেন, আর পাকিস্তান হয়তো সেই মেসেজের আনসার দেবে। আপনারা জানেন ইতিমধ্যে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটা সুসম্পর্ক আগের চেয়ে আরও বেশি পরিমাণ সুসম্পর্ক তৈরি হয়েছে। পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং তুরস্ক, এই কয়টা রাষ্ট্র মিলে ইচ্ছা করলে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন এই মুসলমান শব্দ রাষ্ট্রগুলোকে এক হওয়ার তৌফিক দেন, মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। যদি এক হন, হয়তো মুসলমানরা
তাদের এই ধরনের দুর্দশাগ্রস্ত জীবন থেকে আল্লাহর রহমতে মুক্তি পেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।